বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন কবিতায় যে কথাগুলো লিখেছিলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। প্রশ্ন কবিতার কয়েকটি লাইন দিয়ে শুরু করলাম কেন, কারণ গত কয়েকদিন থেকে বাংলায় যা চলছে, বিশেষ করে পুলিশদের নিয়ে, যে পুলিশ বলা চলে আইনের রক্ষক, সেই পুলিশদের নিয়ে যে তর্ক বিতর্ক চর্চা আলোচনা চলছে, সমালোচনাও চলছে, সাহেবের সেই নিয়েই শুরু করলাম। কারণ পুলিশরা হয়তো এটাই ভাবছেন যে যাহারা তার সব কিছু ধ্বংস করার চেষ্টা করছে, তাদের কেন ক্ষমা তার শাস্তি কখনো হবে না কেন, এই প্রশ্ন শুরু করলাম। গত কয়েকদিন অনুব্রত মণ্ডল, তার যে অডিওটি ভাইরাল হয়েছিল, সে ভাইরালে কি না এক আইসিকে থানার আইসিকে কুরুচিকর ভাষায় আক্রমণ, গালিগালাজ, তার পরিবারও বাদ জানি। এবার ঠিক একই রকমভাবে পুলিশের সমালোচনা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবং শুধু হুমায়ুন কবির নন, এর আগেও আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের আরেক ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ, তিনিও কিন্তু পুলিশের সমালোচনায় সরব হয়েছেন, রীতিমতো ফেসবুক লাইভে এসে পুলিশের সমালোচনা করেছেন। স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এই এতটা সাহস পর্দা আসছে কোথা থেকে, যে পুলিশ আইনের রক্ষক, সে পুলিশেরই কি নিজেদের রক্ষা করার, নিজের পরিবারকে রক্ষা করার কোনো রক্ষা কবচ নাই? বা এদের বিরুদ্ধে এইসব যারা এরকম মন্তব্য করে চলেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কোনো রাস্তা নাই? এই প্রশ্ন কিন্তু চারিদিক থেকে উঠে আসছে। অনুব্রত মণ্ডল বীরভূম জেলার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, শুধু এবার প্রথম নয়, 2013 সালে রীতিমতো পুলিশদের নিয়ে পুলিশের গাড়িতে বোম মারার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, বরঞ্চ মুখ্যমন্ত্রী সাফাই দিয়েছিলেন তার মাথায় অক্সিজেন নাকি কম যায়। এরপর 2017 সালে বলা চলে পুলিশের ডিএসপিকে, রীতিমতো বীরভূম জেলার ডিএসপিকে বলেছিলেন গ্রেপ্তার করে, নইলে বাড়িঘর ভাঙচুর করে দেবেন, চুরমার করে দেবেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কোনো ব্যবস্থা নেয়নি। এরপরেও আমরা দেখেছি গরু পাচার মামলায় বেশ কয়েকবার তলব করে অনুব্রত মণ্ডলকে, 9 বার তলব এড়িয়ে গেছেন অনুব্রত মণ্ডল, শেষ পর্যন্ত 10বার তাকে কিন্তু গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিক প্রশ্ন উঠেই আসবে, এই অনুব্রত মণ্ডল এতটা স্পর্ধা পাচ্ছেন কোথায়, পেছনে কার হাত? অনেক কিছু আলোচনা করব আজকের। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনাটা হচ্ছে পুলিশকে নিয়ে, এই যে শাসক দলের নেতাদের এই যে ঔদ্ধত্য বলা যেতে পারে, এই যে মন্তব্য, পরপর মন্তব্য কেন আসছে কোথা থেকে, সাহসটা আসছে কোথা থেকে? একের পর এক যেখানে মন্তব্য করেছে, সমালোচনা চলছে, আলোচনা চলছে, কিন্তু তবু লাগাম কোথাও পড়ানো যাচ্ছে না। অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে 4টি মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হননি, উপরন্ত তিনি তার আইনজীবী রীতিমতো বোলপুর থানাকে জানিয়েছে অনুব্রত অসুস্থ, আগামী 5 দিন তিনি রেস্টে রয়েছেন। সেই অনুব্রত মণ্ডল, অথচ কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি। এরপরেই হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনিও কিন্তু সমালোচনা করছেন ঠিক একই রকমভাবে। স্বাভাবিক প্রশ্ন উঠছে, এতটা ঔদ্ধত্য আসছে কোথা থেকে? এর আগেও আমরা দেখেছি রাজ্যে পালাবদলের পর, 2011-র যে পালাবদলের পর, এই পুলিশকে, রাজ্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে আমরা দেখেছি, একবার নয় অনেকবার। তাপস রায় খুন হয়েছিলেন পুলিশদের হাতেই বলা যেতে পারে। স্বাভাবিক প্রশ্ন এই তৃণমূল শাসক দলের দুষ্কৃতীদের হাতেই। স্বাভাবিক প্রশ্ন উঠছে যে তাহলে পুলিশের নিরাপত্তাকে নিজেরাই কি দিতে ব্যর্থ? আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, বিশিষ্টজনেরা তারা নিজের মতামত দেবেন, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে কেন এতটা স্পর্ধা আসছে কোথা থেকে? আজকে যে কথাটা দিয়ে শুরু করা অত্যন্ত প্রয়োজন, তা হচ্ছে 2011-র বিধানসভা নির্বাচনের আগে বা পালাবদলের আগে, যখন রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখনও কিন্তু পুলিশকে নিয়ে সমালোচনা হতো, বারবার সমালোচনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও উঠেছে, বিরোধীদের জব্দ করার প্রশ্নও উঠেছে, বারবার কিন্তু সামনে এসেছে। কিন্তু 2011-র পর যেটা এসছে, সেই ছবি কিন্তু 2011 আগে ছিল না। পুলিশকে টেবিলের তলায় লুকোতে দেখেছে বাংলার মানুষ, পুলিশকে আক্রান্ত হতে দেখেছে বারবার, পুলিশের উপস্থিতিতে থানা জ্বলতে দেখেছে, সব কিছুই কিন্তু ঘটেছে। পুলিশকে নিয়ে গালিগালাজ তো রয়েছে, পুলিশের পরিবারও ছাড় পায়নি। এই ঘটনা কিন্তু একবার নয়, বারংবার ঘটে চলেছে। কেন ঘটে চলেছে প্রশ্ন কিন্তু অনেকটা থাকবে। পুলিশ কি তাহলে সত্যি কি, যদি বিরোধীদের পক্ষ থেকে বলা হয়, এই পুলিশকেই গত কয়েক বছর ধরে বিরোধীরা বারবার আক্রমণ করে এসছে, দলদাস, কে বলে চটিচারা, নানা রকম মন্তব্য করেছেন, সেদিকে আমরা যাব না। কিন্তু যে পুলিশ যাদের আইনের রক্ষক হওয়া উচিত ছিল, রাজ্যের মানুষকে যাদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, তারা কি নিজেরাই ব্যর্থ নিজের নিরাপত্তা দিতে? বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে ভাষায় অনুব্রত মণ্ডল গালিগালাজ করেছেন, তার পরিবারকে টেনেও আক্রমণ করেছেন, প্রশ্নটা উঠেই যায় যে তাহলে পুলিশ নিজেদের রক্ষা কীভাবে করবে, তার পরিবারকে রক্ষা কীভাবে করবে? আরজিকর মামলায়
আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যে ঘটনার যে স্লোগান বারবার সামনে এসেছিল যে পুলিশ তুমিও তার পরিবারেও মেয়ে হচ্ছে বলে এমনকি স্লোগান কিন্তু সামনে এসেছিল। এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা এই অতিথিতে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে আছেন কংগ্রেস সমর্থক রতনবাবু, আপনাকে স্বাগত, এবং রাজনৈতিক কর্মী দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিবাবু, আপনাকে স্বাগত। রতনবাবু, অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনেছেন, এবার হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরকে তো আপনারাই লালন পালন করে বড় করেছেন বলা যেতেই পারে। আজকে এই হুমায়ুন কবির যে ভাষায় কথা বললেন, বলা যায় অনুব্রত মণ্ডলের পার্ট 2। তবু একটু বলে রাখি, এই হুমায়ুন কবির কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিয়েছেন যে তার ওটা বলা উচিত হইল। কিন্তু এই পুলিশকে বারবার আক্রান্ত হতে হচ্ছে কেন? পুলিশকে আক্রমণ করছে কেন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে? রতনবাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। টাইপ টেবিলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, পুলিশ তার মর্যাদা, তার সম্মান বহুদিন আগেই তারা নষ্ট করে দিয়েছে। এই বাংলার মানুষ পুলিশের উপর ভরসা করে না। পুলিশের উপর যেটুকু আস্থা ভরসা ছিল সেটুকুও নষ্ট হয়ে গেছে। তাই আগের দিন আমরা দেখলাম যে যেভাবে পুলিশের মা বোন এবং স্ত্রীকে নিয়ে যেভাবে যে ভাষায় একজন তৃণমূল নেতা বীরভূমে তিনি গরু পাচার কাণ্ডে কিছুদিন আগেও যে তেহার জেলে শাস্তি ভোগ করে এলেন, তারপরেও তার যা কথাবার্তা, এ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশকে এই তৃণমূল দলের যারা আছে, ছোট নেতা বলুন, বড় নেতা বলুন, মাঝারি নেতা বলুন, কেউ মানে না। এবং 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 দেখুন, এখানে এটা অবাক হওয়ার কিছু নাই, মানে সবাই ধমকাচ্ছে। এখানে আমাদের হুমায়ুন কবির তিনিও ধমকাচ্ছে, কিন্তু ধমকানোর পর উনি, এই তো নতুন ঘটনা না, এরপর আগেও আমরা দেখেছি তিনি লাস্টে কি বলছেন, তার বক্তব্য থেকে সরে আসছি। হ্যাঁ, এই সব পুলিশদের কিছু বলা মানে আমাদের যে পুলিশ মন্ত্রী, হ্যাঁ, মাননীয়াকেই বলা। তাই তিনি তার বক্তব্য থেকে তিনি সরে আসছেন। তার মানে কি, আমাদের নেতা অধীর চৌধুরী এর আগেও বলেছে যে এর যে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তার দলের তরফ থেকে টিকিটটাকে তিনি এখনো বুঝতে পারছেন না যে তিনি টিকিট পাবেন কি পাবেন না। তাই কনফার্ম হওয়ার জন্য মাঝে মাঝে উনি এই ধরনের কথা বলছেন। কিন্তু পাশাপাশি একটা কথা বলবো সত্যেন বাবু, এই যে দলটা, যেই দলটার একজন জনপ্রতিনিধি, তিনি যেভাবে কথা বলেছেন, এখানে বলেছেন উনি যে 310 জনকে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য অপরাধের সঙ্গে যুক্ত কি যুক্ত না সেটা দেখার বিষয় না, মুসলিম হিসেবে তাদেরকে অ্যারেস্ট করে জেল কাস্টাডিতে নিয়ে রেখেছে ইনি বলছেন। আবার এনার মুখে শুনতে পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলাতে আমরা 70%, 30%কে কেটে ভাসিয়ে দিতে পারবে গঙ্গার জল। তাহলে এই ধরনের নেতা যে দলের মধ্যে থাকে, কিছুই না সত্যি। কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী এসে তিনি বক্তব্য রাখলেন পরিকল্পিত ভাবে। সেখানটাতে আমরা দেখতে পেলাম নবান্নে ঠিক একই সময় বসে থাকলেন মাননীয়া প্রধানমন্ত্রী যা বলছেন উনি তার উল্টো বলছেন, অনেক কথা শুনতে পেলাম আমরা। তার মানে কি, পশ্চিম বাংলায়, সারা বাংলায় যে মেরুকরণ হচ্ছে, মেরুকরণের যে রাজনীতি হচ্ছে, জাতপাতের রাজনীতি হচ্ছে, এটা কিন্তু একদম পরিষ্কার। কারণ আমরা আবার দেখতে পাবো 2021 সালের মতো যে পশ্চিম বাংলার বুকে যেখানে বেকারত্বের হার দিনের পর দিন বেড়ে চলেছে, যেখানে শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, যেখানে আরজি করে একজন তরুণী তিনি ধর্ষিতা হয়ে যেভাবে তাকে খুন করে ফেলা হলো, এই ঘটনা দিনের পর দিন দেখছি। বেকারত্ব ছেয়ে গেছে, কলকারখানা, শিল্প, রুজিরুটি কিচ্ছু নাই, মানুষ দিশেহারা। এই সব ইস্যুকে কোথায় দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র জাতপাত, হিন্দু মুসলমান করো। এই তো অমিত শাহ এসে গেলেন, এসে গিয়ে যে বক্তব্য রাখলেন, ঠিক দিদি তার পাল্টা বুঝাতে যাচ্ছে মুসলমান তোমাদের ভয় নাই, তোমাদের এনআরসি পশ্চিম বাংলায় হতে দেব না। হ্যাঁ,
এনআরসি পশ্চিম বাংলায় হতে দিব না, আমি থাকতে এখানে এনআরসি হবে না, মুসলমান তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি। এই তো হচ্ছে, এই তো ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে। তবুও তার শেষে একটা কথা বলবো সত্যেন বাবু, যে দেখুন বাংলার মানুষ যারা নবজাগরণ এনেছিল, যারা ব্রিটিশকে ভারতবর্ষ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, শত প্রলোভন বলুন, শত প্রলোভন বলুন, শত অত্যাচার বলুন, শত ধর্মীয় মেরুকরণ বলুন, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু এই বাংলার মানুষ ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল, এবং তার নেতৃত্বে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস এখনো ভারতবর্ষের বুকে বেঁচে আছে। তাই মানুষ যেদিন, বাংলার মানুষ বুঝবে যে এই দুটো সাম্প্রদায়িক দলকে ছুঁড়ে ফেলে একমাত্র ধর্মনিরপেক্ষ শক্তি ভারতবর্ষের যে বাংলার বেশ উপকার, বেশ রতনবাবু একটু সেই থামবো, বাংলায় জাতীয় রতনবাবু কংগ্রেসকে একটু প্রতিষ্ঠা আপনাকে করতে একটু হবে। থামবো। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে গেছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী। সৌমেনবাবু আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়, এবং বিজেপি সমর্থক স্নেহায়ন সরকার। স্নেহায়নবাবু আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়। রতনবাবু বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ইনি বলছিলেন এই যে ওনার নাম করতেই আমার খারাপ লাগছে, যে ধরনের মানে এনারা যা ভাষা প্রয়োগ করেছে, শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য তিনি কি করলেন, যে এই কথা বলার আগে আপনারা জানেন যে বেতডাঙ্গা এলাকায় শক্তিপুর সংলগ্ন জায়গাতে কিন্তু একটা জাতি দাঙ্গা লাগানো হলো। সেই জাতির দাঙ্গার ফলে একটা মেরুকরণ করে তারা তারা প্রচার করতে লাগলো যে এতদিন ভাইকে ভোট, দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও, এবার ভাইকে ভোট দাও, হিন্দুরা বেশ সব সঙ্গবদ্ধ বেশ হও। বেশ রতনবাবু এরাই বলেছে। তাই একটা কথা বলে শেষ করি সত্যজিৎবাবু, শুনুন, বলুন, যে বেশ বলুন এই ছোট করে। বাংলা, এই বাংলা যেখানে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, বাংলাকে শত চেষ্টা করেও বিভাজন করতে পারবে না। কারণ বাংলার মানুষ আজকে সজাগ হয়েছে। বাংলার মানুষ আজকে যারা বলছে যে আগামী দিনে ক্ষমতায় আসবে, বিজেপি পার্টি আশা করছে যে ক্ষমতায় আসবে, কিন্তু একটা জিনিস বলেন তো সত্যজিৎ বাবু, আমরা তো 16 সালে বিরোধী দল ছিলাম, আমাদেরও তো এতগুলো এমএলএ ছিল, আমাদেরও তো ভোট পার্সেন্টেজ ভালো ছিল, কিন্তু শুধুমাত্র মানুষকে ভয় ভীতি দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, জাতি বিদ্বেষ সৃষ্টি করে পশ্চিম বাংলায় বিজেপি পার্টি প্রতিষ্ঠিত হয়ে আছে। তাই বাংলার মানুষ আশা করব আমরা যে অধীর চৌধুরীর প্রতি, বাংলায় জাতীয় কংগ্রেসের প্রতি, বেশ বেশ রতনবাবু, ধর্মনিরপেক্ষ শক্তির প্রতি আস্থা বিশ্বাস রাখবে। বেশ বেশ রতনবাবু। সৌমেনবাবু, পুলিশের বিরুদ্ধে বা পুলিশকে অপব্যবহারের অভিযোগ এবার কিন্তু নতুন নয়। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু পুলিশকে এইভাবেই রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, কিন্তু এতটা, বিশেষ করে পুলিশ এইভাবে কিন্তু আক্রান্ত কখনো হয়নি। বিশেষ করে 2011 পরিবর্তনের পর, এই 2011 আগের পুলিশ, বর্তমান পুলিশ, কি পার্থক্য দেখছেন সৌমেনবাবু? আসলে আমার বাবারা প্রত্যক্ষ রাজনৈতিক আন্দোলনের সন্তান। তার বাবাদের হাত ধরে যখন শুনেছি ছোটবেলা থেকে যে দেওয়ালে দেওয়ালে যখন লেখা হতো বামফ্রন্ট যখন ক্ষমতায় আসতে চলেছে এরকম সম্ভাবনাময়, তখন একটা চাউট ছিল, পুলিশ তুমি যতই মারো মায়না তোমার 112। এই দিয়ে শুরু। অর্থাৎ পুলিশ মানে এক হচ্ছে ভয়ঙ্কর চেহারা, একটা অত্যাচার, এক ধরনের চেহারা, এই ধরনের একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরির ব্যাপারে সেখানে কিন্তু বামফ্রন্ট বা তৎকালীন যে বিরোধী শক্তি তারা সফল হয়েছিলেন জনমানসে পুলিশের একটা ন্যারেটিভ তৈরি করতে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে, আজকে আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে খুঁজে পাই যে আমরা কত বড় একটা, বলা যায় যে মিথ্যের ফানুস অনেক আসছে, যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষকে, একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর, তাকে বা তার সেই সময়কালকে বিশ্লেষণ না করে শুধুমাত্র সেই 70-এর দশকের কালো দিন, এই যে একটা বলা হয় প্রোপাগ্যান্ডা, এই প্রোপাগ্যান্ডার জোরে বামফ্রন্ট একটা দীর্ঘ সময় অতিক্রান্ত করেছে। এর ফলে মনে রাখতে হবে আজকের যে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার পেছনে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তার পেছনের চিত্রটা নির্মাণের জায়গাটা হয়তো শ্রোতাদের বা যারা আদৌ সেই সময় জন্মায়নি তাদেরকে মনে করিয়ে দেওয়া বা খুঁচিয়ে দেওয়া, সেটাও আমার কর্তব্য বলে মনে হয়। তাই পুলিশের যে ভূমিকা সেই সময় দাঁড়িয়ে শুনেছি
যে ভায়োলেন্ট অর্থাৎ হিংসাত্মক না হলে পুলিশ লাঠিচার্জ করে না। তাই অনেক সময় শান্তিপূর্ণ মিছিলের মধ্যেও আমার বাবারা বলেছেন, তারা হয়তো যাচ্ছেন শিক্ষকদের মিছিল, এখানে এমন কোন পুলিশের খোঁচর বৃত্তির লোকজনকে ঢুকিয়ে দিয়ে তারাই ওখান থেকে ঢিল মারতো পুলিশকে। অর্থাৎ পুলিশ আক্রান্ত না হলে তার মিছিল ট্যাকেল করা অসুবিধা। এই যে একটা রণকৌশল, এই কৌশল এবং একই সঙ্গে আমার মনে পড়ে যায় আমরা পরবর্তী সময় যার আত্মজীবনী পড়েছি এবং কুখ্যাত বলতে পারি বা বিখ্যাত পড়ে রুনু গুহ নিয়োগী, সেখানে সাদা আমি কালো আমি, তার যে আত্মজীবনীমূলক বই, মনে রাখতে হবে সেই সময় দাঁড়িয়ে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তার যে এই বইয়ের আমি পড়ে দেখেছি সেই সময়ের অবস্থা, ঘরে বাইরে যেরকম উত্তাল পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটর কি হতে পারে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষ, সে হাজারভাবে বামপন্থীদের দ্বারা চর্চিত বিতর্কিত হলেও সেই মানুষটার যে ক্যাপাবিলিটি আজকে বিভিন্ন বিশ্লেষকের মধ্যে দিয়ে ধরা পড়ছে। এবং আমরা আজকে বুঝতে পারছি যে আজকের পুলিশের বিভিন্ন ক্ষেত্রে যে দাসবৃত্তি, সেটা কিন্তু বলা যায় বরাবরই পুলিশ শাসকের অনুগামী, এটা নতুন কিছু না। কিন্তু মিনিমাম যেটুকুনি যে বলে লায়াবিলিটি বা দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি, সেই জায়গাটুকু যখন আমাদের থেকে চলে যায় তখনই কিন্তু আমরা বলি যে দলদাস হয়ে যাওয়া। এই দলদাস হয়ে যাওয়ার পেছনে আরেকটা বড় জায়গা কিন্তু মনে হচ্ছে আমরা বারবার বিভিন্ন আলোচনা করছি, এই আমাদের মতো শিক্ষিত সমাজ, আমাদেরই বিভিন্ন ব্যক্তি কেন্দ্রিক, যে এই সামনে মনে করুন দেখবেন এইচএস উচ্চ মাধ্যমিক পাশ হয়েছে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মঞ্চ খাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে সম্বর্ধনার ঝড় উঠবে এবং সেখানে দেখবেন যে সম্বর্ধনা দিচ্ছে কারা, সেই মনে করুন সেই এই কুখ্যাত পলিটিশিয়ানরাই, তারাই দেখবেন উচ্চ মাধ্যমিকে কৃতি সন্তানদের হাতে হাত মিলিয়ে তুলে ধরছে। আমাদের মতো শিক্ষিত বাবারাই বা মনে করুন আমাদের মতো শিক্ষিত লোকেরাই ছেলে মেয়েদের নিয়ে গিয়ে মঞ্চ আলোকিত করছি, তাদের সঙ্গে সেলফি তুলছি। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে একসঙ্গে অত্যাধিক মাত্রায় আমরা ব্যক্তিকেন্দ্রিক ছোট ছোট পাওয়া চাওয়া পাওয়া গুলোকে রাষ্ট্র তথা শাসক গোষ্ঠী যেই থাকুক তার কাছে আমরা সমর্পণ করি এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটা থেকে আমরা অনেকটা পদস্খলন হয়েছে বলেই সব দলের রাজনীতিবিদরা তারা ক্ষমতায় এসে তারা মনে করছে হত্যাকর্তা বিধাতা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভয় শূন্যতা হয়ে গেছে, কারণ তারা ভেবেছে এক হাতে আমরা যা বলবো সেইভাবে সমাজ রাষ্ট্র চলবে, অর্থাৎ জনগণ মুড়ি মুড়কি মিছরি ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই জায়গা থেকে অন্যকে দোষ দেওয়ার আগে, পুলিশকে দোষ দেওয়ার আগে, কারণ মনে রাখতে হবে যে ঘর থেকে পুলিশ কনস্টেবল উঠে আসছে, যে ঘর থেকে পুলিশ ইন্সপেক্টর উঠে আসছে, সেই প্রক্রিয়ার মধ্যেই তো ঘুণ আছে, সেই প্রক্রিয়ার মধ্যেই তো আজ উই পোকা বাসা বেঁধেছে। সুতরাং সেই প্রক্রিয়াতেই গলদ এবং নৈতিকতা ভাবে যে অধঃপতিত হয়েছে সেই জায়গাটাও মনে রাখতে হবে। অর্থাৎ একটা আঙুল আমি শাসক এবং পুলিশের দিকে তুললে চারটি আঙুল আমাদের শিক্ষিত মানুষ, যারা আমরা নিজেদেরকে স্বার্থের আপোষের মধ্য দিয়ে নিজেদেরকে পাপোশে পরিণত করেছি, সেই পাপোশ সম শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি যা হওয়ার পতনশীল জাতি সেই জায়গায় গেছে এবং অদূর ভবিষ্যতে শুধু এই বলা যায় যে এই যে শিক্ষিত বাঙালির মধ্য দিয়ে সেই আত্মকেন্দ্রিকতাকে বাইরের বৃত্তে ফেলে দিয়ে আবার যদি সে একটা রিফর্ম না করতে পারে তাহলে এই দুর্ভোগের বাতাবরণ আমাদের আরো সহ্য করতে হবে। বেশ বেশ, সোমেনবাবু ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়। একটু স্নেহায়ন বাবুর কাছে আসি। স্নেহায়ন বাবু, এই যে পুলিশের এই ভূমিকা বা পুলিশকে বারবার যে আক্রমণ করে চলেছে শাসক দলের একের পর এক নেতারা, কি বলবেন এ বিষয়ে স্নেহায়ন বাবু? এটাকে দেখুন, এটা তো এক প্রকারের গোষ্ঠীদ্বন্দ্বই বলা যেতে পারে। কারণ বিষয়টা হচ্ছে কি, আমরা তো বহুদিন ধরেই বলে এসেছি যে তৃণমূলের ক্যাডার এখন দুই রকমের। একরকম হচ্ছে যারা হচ্ছে কি উর্দি ছাড়া, যারা পার্টির ঝান্ডা লাগায়, যারা দেওয়াল লেখে, যারা ভোটের সময় বুথে বসে, যারা বাড়ি বাড়ি যায়, তারা হচ্ছে যে উর্দি ছাড়া ক্যাডার।
আর আরেক ধরনের হচ্ছে কি পুলিশ বাহিনী, যারা হচ্ছে উর্দি পড়া ক্যাডার। মানে যখন ধরে উর্দি ছাড়া ক্যাডার বেকায়দায় পড়ে যায়, তখন এই উর্দি পড়া ক্যাডাররা সেই জায়গাটা আসে সামাল দেওয়ার জন্য। আমরা কয়েকদিন আগে সল্টলেকে যখন ওই শিক্ষকদের আন্দোলন দেখলাম না, যে সকালবেলা সব্যসাচী দত্ত এবং তার লোকজন এসে তাদেরকে মারধর করতে গেল, পর রাত্রিবেলা গুন্ডা পাঠিয়ে তাদের আন্দোলন তুলে আনতে চেষ্টা করলো, কিন্তু ওখানে তাদের সমবেত প্রচেষ্টায় সেটা যখন তারা রুখে দাঁড়ালো, তখন সেইটাকে প্রতিরোধ করার জন্য কে এগিয়ে এলো? পুলিশ। রাত্রিবেলা লাঠিচার্জ কে করলো? পুলিশ। কিন্তু যখন গুন্ডারা এসে শিক্ষকদের মারলো, তখন কিন্তু পুলিশ কিছু করলো না। যাই হোক, এটা তো বহুদিনের চিত্র, আমি এটা ডিটেলিং এ যাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, দেখুন, যে বক্তব্য বা যে ঘটনাটা নিয়ে আপনারা আজকে স্পোটা করেছেন, হুমায়ুন কবিরটা, আমি প্রথমে আসছে আমি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কি আজকে প্রথমবার এই রকমের কথাবার্তা বলেছে? মানে আজকে ধরুন একটি পুলিশ অফিসারকে তার মা, তার স্ত্রী এই ধরনের মানে তাদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তাদের বাড়ি থেকে গিয়ে আরো জানে যাই, সেগুলো তো ন্যাশনাল টেলিভিশনে বলাটা যায় না। তো বিষয়টা হচ্ছে কি, তার আগে উনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে, আমি বলছি পুলিশের ওপর বোম মারো। আজকে একজন আইসি কে বলেছে, উনি এটা প্রকাশ্যে দাঁড়িয়ে এসপি কে পর্যন্ত শাসিয়েছে, তারও ভিডিও আছে। বিরোধীদের তো ছেড়েই দিন, বিরোধীদের নিয়ে উনি যা যা বক্তব্য রেখেছেন, যা যা আক্রমণ করেছেন, তার মধ্যে যাচ্ছি না। তো অনুব্রত মণ্ডলকে দীর্ঘদিন ধরে লালন পালন করার পরে আজকে উনি এই জায়গাটা এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে তাকে ডিপেন্ড করেছে, বলেছে ওর মাথায় অক্সিজেন কম যায়। মানে কারোর মাথায় যদি অক্সিজেন কম যায়, সে পুলিশকে এই ধরনের কথাবার্তা বলতেই পারে। এবার বিষয়টা হচ্ছে কি, দেখুন, আমি আবারও বলছি, এই দেখুন, মানে এইটাই আজকে ওনাদের সমস্যাটা কি। উনার সমস্যাটা কিন্তু ওই পুলিশ অফিসার না, ওই আইসি তে না। উনার সমস্যাটা হচ্ছে কোনো কারণে ওই আইসি উনার কথা শোনেন না, শোনেন হচ্ছে উনাদের দলেরই আরেকজন নেতার কথা, যিনি কিনা আবার ওনাদের দলের জেলা সভাপতি, মানে ওই জেলা সভাপতি, তার কথা শোনে। এবার বিষয়টা হচ্ছে কি, এই সেই গোষ্ঠীর সমস্যা। মানে উনার কথা শুনলে আজকে কিন্তু তাকে এই গালাগালি গুলো খেতে হতো না। বিষয়টা হচ্ছে এরপরে এখান থেকে চলে এলো হুমায়ুন কবির, ঠিক আছে। এবার এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলে গেলাম না। কিন্তু হুমায়ুন কবির এমন একটা ক্যারেক্টার হয়ে গেছে আজকে তৃণমূলের কাছে, যে হুমায়ুন কবির মানে কালকে ধরে দিন যদি বলে যে পাশে পুলিশকে বলেছে যে আমার 24 ঘন্টা লাগতো পুলিশকে সহায়তা করতে, উনি কালকের সময় দাঁড়িয়ে যদি বলে আমার 24 ঘন্টা লাগতো পুলিশ মন্ত্রীকে সহায়তা করতে, তারপরে হুমায়ুন কবিরের জায়গাটা থাকতো তৃণমূলের ক্ষমতা নেই হুমায়ুন কবিরকে চলাতে। হুমায়ুন কবির যা যা বলেছে, ওই রতন বাবু বলছিলেন যে আমি 70% কেটে ভাসিয়ে দেবো, তারপরে হুমায়ুন কবিরের জন্য কোনো এফআইআর হয় না, হুমায়ুন কবির অ্যারেস্ট হয় না, হুমায়ুন কবির বল দুনিয়াতে ঘুরে বেড়ায়। হুমায়ুন কবির আজকে তাদের একটা সম্পদ, কেননা জানে হুমায়ুন কবিরকে ছাড়া মুর্শিদাবাদে তারা জিততে পারবে না। হুমায়ুন কবিরকে নিয়েও জিতবে না, সেটা আলাদা কথা। বেশ নয়নবাবু, হুমায়ুন কবির এখন তৃণমূলের সংসদ সম্পদ, একটা সময় কংগ্রেসের ছিল, একটা সময় বিজেপির সম্পদ ছিল। যাক, বিজেপি সম্পদ ছিল না, বিজেপির টিকিটে দাঁড়িয়েছিল। লোকসভার টিকিট, হ্যাঁ দেখেন লোকসভার টিকিট কখন পায় একজন। বিজেপিটা থেকে এই ধরনের কাজকর্ম করা যাবে না, এরকম ভাবে হিন্দুদেরকে মারবো, হিন্দুদের বাড়ি এগুলো করা যাবে না। উনি সঠিক আসবো স্নেহানবাবু, আসবো। একটু দেবজ্যোতির কাছে আসি। দেবজ্যোতি, এরপর আর কত দূর? মানে প্রথমে হুমায়ুন কবির, অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবির, বিক্রমজিৎ, এভাবে চলতে থাকবে পুলিশকে আক্রমণ করা? দেখুন, প্রথমত ট্রাইব টিভির সকল দর্শক এবং এখানে যতজন উপস্থিত আছে সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, বিষয়টা হচ্ছে যে এখানে যে অনুব্রত মণ্ডলের কথা হচ্ছে, হুমায়ুন কবিরের কথা হচ্ছে, আমাদের অনুব্রত মণ্ডল যেদিন এই ঘটনাটা করেছে সেটাকে একদমই কুৎসিত ঘটনা, এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই। পরের দিনই আমাদের অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দলীয়ভাবে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে, এবং সে যদি না করে তাকে শোকজ করে দেবে। আমরা পরবর্তীতে দেখি অনুব্রত মণ্ডল সেখানে ক্ষমা চেয়েছে। এবং এরপর যদি আসি হুমায়ুন কবিরের কথা, দেখুন কোনোভাবেই কোনো অ্যাডমিনিস্ট্রেটিভকে এবং যেভাবেই হোক যে কোনো প্রশাসনিক কাউকে যদি কেউ আক্রমণ করে সেটা নিন্দাজনক, ঠিক আছে। সে যে কাজই করুক সেটা আলাদা বিষয়, আইনের বিষয় আইনভাবে হবে, কিন্তু দলীয়গতভাবে কোনোদিনও তৃণমূল কংগ্রেস এরকম বক্তব্যকে সমর্থন করে না, যেটা পুরো পরিষ্কার বক্তব্য তৃণমূল কংগ্রেসের থেকে। এরপর বিষয় আসি,
এই যে বিজেপি যে আজকে এত পুলিশ দরদি পুলিশ প্রেম দেখাচ্ছে, খুব অবাক লাগছে দেখতে। এই শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের বিরোধী দল নেতা কয়েকদিন আগে, আমি এখানে বলতে পারি না, গালটা একটা কিছুর বাচ্চা বলে সেখানে একটা সম্বোধন করেছিল, আমি বলছি না সেসব কথা। সুকান্ত মজুমদার বারংবার পুলিশকে নানান অকথ্য ভাষা বলেছে, দিলীপ ঘোষ আগাগোড়ায় বলে থাকে, এটা আপনারা সকলে জানবেন। কিন্তু সেই সময় যখন তারা বলে তখনকার সেই বেলাটা তখন তারা দেখে না যে তার ঘরেও তো মা রয়েছে, তার ঘরেও তো বোন রয়েছে। ওরা বলেছে বলে তৃণমূলের পক্ষ থেকেও বলা হবে এরকম ভাবে? না, একদমই না। আমরা তো বারংবার বলছি, আমরা তো সেখানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও কথা বলেছি। আজকে দিলীপ ঘোষ, তারপর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যখন বারংবার এই কথা বলেছে, তখন তাদের দলীয়ভাবে সেখান থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। সেখান থেকে কোনো স্টেপ নেওয়া হয়েছে? আমাদের দল প্রত্যেকটা ক্ষেত্রে বারংবার ভাবে স্টেপ নিয়েছে। পুলিশ ক্ষেত্রে বিরোধীরা বলেই আসে, একটা তো কমন কথা বাংলায় তৈরি হয়েছে, দলদাস চটিয়ে, আমাদের নয়, বিরোধীরা বলেন। একটা কথা বলা আর একটা গালি গালাজ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। বেশ, আজকে অনুব্রত মণ্ডল যে ধরনের কথা বলেছে, আমি বারংবার বলছি, কথা তীব্র নিন্দা জানাই। এই কথাকে কখনো সমর্থন কেউ করতে পারে না। ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীও একসময় ইলেকশনের আগে এবং দিলীপ ঘোষ ইলেকশনের আগে, সুকান্ত মজুমদার বারংবার এই সমস্ত অকথ্য ভাষা বলে, তখন সেই বেলাটা কোথায় যায়? তাদের দলীয়ভাবে তো সেখানে কোনো স্টেপ নেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে যদি আজকে কয়েকদিন আগে মধ্যপ্রদেশে, ঠিক আছে, ওখানকার বিজয় শাহ বলে একজন, ঠিক আছে, তিনি ট্রাইবাল মিনিস্টার, অ্যাফেয়ার্স মিনিস্টার, ট্রাইবাল মিনিস্টার, ঠিক আছে, তো সেখানকার তিনি সোফিয়া কুরেশিকে সরাসরি আক্রমণ করেছিলেন। আপনাদের মতোই প্রত্যেকটা চ্যানেলে এইভাবে দেখানো হয়েছিল, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভাবে দেখানো হয়েছিল তিনি সোফিয়া কুরেশি, যিনি আমাদের দেশকে এইভাবে এত সুন্দর জায়গায় তিনি দেশের জন্য লড়াই করলেন, তাকে কিভাবে অপমানজনক বক্তব্য করেছিল সেই বিজেপি নেতা, তার বিরুদ্ধে কটা স্টেপ নেওয়া হয়েছে? দলীয়ভাবে ছাড়ুন, আইনগতভাবে মধ্যপ্রদেশ থেকে কটা স্টেপ নেওয়া হয়েছে? এইভাবে বারংবার বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসকে এখন আক্রমণ করতে চাইছে, তারা ভুলে যাচ্ছে যে তারা রিসেন্টলি কিভাবে সেখানে সোফিয়া কুরেশিকে অপমানজনক বক্তব্য তাদের নেতা করেছে, একটাও সেখানে স্টেপ নেয়। আসবো, বেশ, দেবজিতে আসবো। সুকান্তবাবু, যদি এই দুই নেতার কথা বলি, অনুব্রত মণ্ডল এবং হুমায়ুন কবির, অনুব্রত মণ্ডলের কথা বলি, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন জেলে যান তখনও জেলা সভাপতি পদে ছিলেন, কিন্তু কোর কমিটি তৈরি করা দল, এবং তারপরে কাজল শেখ এবং তার টিম বলে তাদের উচ্চতা, রাজনৈতিক উচ্চতা অনেকটা বেড়েছে। অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন না। এক নম্বর, হুমায়ুন কবির একটা সময় 2011 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন রেজিনগর থেকে, তারপরে তৃণমূলে যোগদান এবং তার উপনির্বাচনে হেরে যাওয়া, এবং তারপরেই বলা যেতে পারে কখনো বিজেপি, তারপরে ঘুরে তৃণমূলে, ভরতপুর থেকে বিধায়ক, নিজের যে গড় রেজিনগর সেখানে কিন্তু রাজনীতি করতে পারছে না। এই দুই নেতার এই যে বলা যেতে পারে এই যে ধাক্কাটা একটা, এইখান থেকে এই বিতর্কিত মন্তব্য, সুকান্তবাবু। দেখো সত্যজিৎদা, এখানে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে কে কত প্রাসঙ্গিক। নিজের প্রাসঙ্গিকতা প্রমাণ করবার জন্য যখন মাঝে মাঝে এই ঘটনা ঘটে, তখনই এরা কৃমির মতো এদের মানে কোনো কিছু হয়, তার ফলে এই বক্তব্য। কারণ কেউ বলে আমি ওষুধ ঠিক মতো খাই না বলে আমার এই ধরনের বক্তব্য এসেছে, কেউ বলছে যে না আমি পুলিশ সুপারের সঙ্গে আমি আজকে আলোচনা করেছি, আমি শামশেরগঞ্জ, লালগোলা এইসব জায়গায় ভরতপুরে যে অভিযোগ করেছিলাম সেগুলো বিষয়ে পুলিশ সুপার আমাকে আশ্বস্ত করেছে যে সব ঠিক হয়ে যাবে। তাহলে এগুলো কি বাচ্চাদের কোনো বোঝানোর বিষয়? পুলিশ সুপার বোঝালেন আর হুমায়ুন কবিরের মতো নেতা বুঝে গেল? এত সহজ নয়। কোথাও যেন গিয়ে দলীয় নিয়ন্ত্রণ সেটা যেন কোথাও গিয়ে একটু আলগা হয়ে যায়, তখনই এই সমস্যা তৈরি হয়। আর এখনকার নেতাদের যে কোনো তৃণমূল, বিজেপি, আকথা কুকথার একটা কম্পিটিশন চলে, যেটা ভাষা সন্ত্রাস কোড আনকোড বলতে পারি। এই ভাষা সন্ত্রাসে ছোট ছোট বাচ্চারা বা রাজনীতির আঙিনা যারা নতুন ভাবে আসতে চাইছে, তৃণমূলের যিনি প্রতিনিধি আছে নিশ্চিতভাবে সে একদমই নবীন প্রজন্মের, বিজেপির যিনি প্রতিনিধি ওনার সঙ্গে আমি অনেকবার করেছি, উনি অনেক পোড় খাওয়া। তা এবার এই যে যারা শিখছে আমাদের থেকে, তারা শিখবে কি শিখবে? সুতরাং আমরা যদি এইভাবে একজন পুলিশ আধিকারিককে, আমার তাদের স্ত্রী, তার মা কে নিয়ে এই কথা বলি, এবং যখন আমি বলছি তখন আবার মানে তার মধ্যে কোন রকম ইয়ে নেই, মানে আজকে যখন তাদের পুলিশ বারবার তলব করছে, তাও পুলিশ বারবার বলছে তার শরীর ভালো নয়, এবং যে প্রেসক্রিপশনটা মানে যেটা যে ডাক্তার দিয়েছেন তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়েও সন্দিহান।
মানে আদৌ কি তার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, মানে যে তাকে বলছে তিনি অসুস্থ, তার মানে আমি যতবার এরকম ধরনের ঘটনা ঘটবে আমি অসুস্থতার ভান করব, তার মানে বিষয়গুলো খুব ইজি হয়ে গেছে। আসলে এর জন্য দায়ী কিন্তু সত্যজিৎদা, আমি আবারও বলছি, বারবারও বলছি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিককরণের যে প্রক্রিয়া, তাতে আমরা এমন এমন নেতা নেত্রীদের যোগ্য, আমরা এর থেকে বাইরে কিছু যোগ্য নই। তো আমরা যদি খুব ভালো যোগ্য হতাম, আমাদের হয়তো সাভারকারবাদ বোঝানো হতো। আমি যদি পড়াশোনা করার ইচ্ছে থাকতো বা জনগণ জানতে চাইতো, তাহলে আমাকে মার্ক্সবাদ পড়ানো হতো, না হলে আমাকে গান্ধীবাদ পড়ানো হতো। এখন পড়ানো হয় না, এখন ভাতা, বিভিন্ন কিছু, এগুলো আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ, কে কত ভাতা দিচ্ছে। তো সার্বিকভাবে বিচার করলে আমি কারো মুখেই আজ পর্যন্ত কোনো কর্মসংস্থানের না অনুব্রত মণ্ডলের মধ্যে পেয়েছি, না হুমায়ুন কবির। আমি যদি, কারণ এরা তো নেতা, নিশ্চিতভাবে একটা দলের নেতা, তাদের কর্মসংস্থানের কথা বলা হয় না, না বলা হয় কোন রকম চা শিল্পের পুনরুজ্জীবনের কথা, না বলা হয় যে কোনো হিউম্যান রিসোর্সকে ব্যবহার করার কথা, তাহলে কোথাও গিয়ে যেন আমরা এই শুধুমাত্র একদিক থেকে হিন্দু, কে কত বড় হিন্দু, এটা যেমন প্রাসঙ্গিক আসে, তেমনি এই ধরনের কিছু নেতা, যে হুমায়ুন কবিরের মতো নেতা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতা, বা আমাদের অনুব্রত মণ্ডলের মতো নেতা, তারা কিন্তু আমাদের এই সমাজকে কিছু দিতে পারে না। এরা কাকে দিতে পারে সত্যদা? এরা পার্টিকে দিতে পারে। পার্টির যে প্রয়োজন, এখন একটা মাসেল পাওয়ার প্রয়োজন, সঙ্গে প্রয়োজন তোমার কতটা অর্থ রয়েছে। এই যোগানগুলো, পাইপলাইন গুলো এরা দেয়। সুতরাং পাইপলাইন গুলো যদি বন্ধ হয়ে যায় চলবে না। মানে এরা এখন এতটা ক্ষমতাশালী যে পুলিশকে পর্যন্ত কৃতদাসে পরিণত করার চেষ্টা করছে। মানে আমি এটাই বলতে চাইছি, এর পরবর্তীতে পুলিশও কতটা নির্লজ্জ তুমি দেখো। যে পুলিশের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল অনুব্রত মণ্ডলের, সে পুলিশ ক্ষমা চাইলো কার কাছে? সুব্রত বক্সির কাছে। সেটা এখন তৃণমূলের যিনি প্রতিনিধি আছে তিনি বলবেন যে আমার দলের কাছেই ক্ষমা চাইবে। কিন্তু আমি আবারও বলছি, সেই চিঠিতে ছত্রে ছত্রে বলেছেন উনি যে দিদির পুলিশ বলে ক্ষমা চাইবে, কোড আন কোড। কেন দিদির পুলিশ বলে? ও এই দিদির পুলিশ, এখানে যদি উনি বলতেন আমি আইসির কাছে ক্ষমা চাইছি, মেনে নিতাম। পুলিশ তো কারো নয়, মুখ্যমন্ত্রীও কারো নয়, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দল। তা কোথাও কথা, কুকথা, ভাষা সন্ত্রাস আমাদের সয়ে গেছে। মানে অনেকটা কোভিড, যেমন এখন কোভিড আসছে বলে সত্যতা আমরা ভয় পাচ্ছি, কোনো ভয় কিন্তু সেরকম সকলে পাচ্ছে না, ও কোনো ব্যাপার না, আবার একটা কোনো রকম ভাবে কিছু চলে আসবে। তো একই রকম ভাবে এরও চলুক, এই গালাজ, এই সংস্কৃতি, এই তো আমাদের পশ্চিমবঙ্গ, যেটা বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, মুখলে বলতেন, আজকে অন্য কিছু বলতে হবে। তার মানে কোথাও আমরা আমাদের এই নেতাদের ট্রাইব টিভি থেকে শুরু করে সকলে দেখাচ্ছে, তার মানে ভাবতে হবে অনুব্রত মণ্ডল এবং হুমায়ুন কবির এরা টিআরপির জন্য অসাধারণ। মানে গণমাধ্যমের কাছে, আর গণমাধ্যমেও উপায় নেই, গণমাধ্যমের সত্য তথ্যটা তুলে আনতে হবে, সেটাই আপনারা করছেন। কিন্তু এদের নিয়ে যে আমরা আলোচনা করছি, এটা বড় দুঃখের, মানে সবার ক্ষেত্রেই দুঃখের, যারা যারা প্যানেলে আছে। ঠিক ঠিক ঠিক, সত্যি তাই। রাজনীতিবিদদের, যাদের সমাজ গঠন করার কথা, তারা আজকে যে ভাষা নিয়ে চলে যাচ্ছেন, তাদের ভাষা জ্ঞান নিয়ে, যেটা বললেন আপনি যে ভাষা সন্ত্রাস, সত্যি সোমেনবাবু প্রত্যেকের বক্তব্য শুনলেন, খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট করে একটু জানতে চাইবো যে শেষটা কোথায়? রাজ্যের শাসক দল কি এইভাবেই চলতে থাকবে, নাকি আরও কোনো হুমায়ুন কবির, অনুব্রত মণ্ডল, এরপর নতুন কোনো নাম আবার উঠে আসবে যে পুলিশকে এইভাবেই কুরুচিকর আক্রমণ দিকে? সোমেনবাবু, আমি আমার বক্তব্যের যে শেষ করেছিলাম সেখান থেকেই মনে হয় এই রবীন্দ্রনাথের গানের মতোই শেষ নাই হয়, অর্থাৎ যে এর যে কোথায় শেষ আর কোথায় শুরু, এখান থেকে একটা বিরাট কোশ্চেন মার্ক। কারণ আমি মনে করি যেখানে অন্তত আমার এই মুহূর্তে যে বোধ বুদ্ধি, তার উপর ভরসা রেখে বলতে পারি যে আন্না হাজারের মতোই যে বৈষ্ণু বাঙালি জাতির যে অবস্থা এখন, সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্তের এক জনজাগরণ, বা আমি মনে করি যে অন্তত যে বললাম যে বৃত্তটার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, জনকল্যাণ আজ ব্যক্তি কল্যাণে পর্যবসিত এবং স্বার্থকেন্দ্রিকতায় আমরা প্রত্যেক শিক্ষিত সমাজ যে যার পরিবার কেন্দ্রিকতায় আবদ্ধ। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
আমাদের মধ্যে যদি সেটা এই যে সংকীর্ণ বৃত্ত থেকে বেরিয়ে আসার যদি জাগরণ না ঘটে, সে জনজাগরণ যদি না ঘটে, তাহলে এই মুহূর্তে কিন্তু আশার আলো অন্তত দেখা যাচ্ছে না। কারণ আমাদের সব একটু আগে বললাম যে অলরেডি দেখবেন বিভিন্ন জায়গায় আমরাই আমাদের ছেলেপেলেদের নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্বর্ধনা দিতে এইসব সোকল যাকে বলা হয় যে নেতাদের কাছেই আমরা তাদের কৃতি সন্তান হিসাবে মালা পরাচ্ছে মঞ্চে। অর্থাৎ এই যে আমাদের অভ্যাস, অর্থাৎ তাদের থেকে চ্যালেঞ্জের বদলে আমরা অর্থাৎ মিশে গেছে যে আমাদের কিছু চাওয়া পাওয়া এবং রাষ্ট্রশক্তি সেখানের সঙ্গে শাসক গোষ্ঠী এইভাবে মিশে যে একটা নিরেট একটা স্বার্থের বন্ধন তৈরি হয়, সেখানে সেটাকে বিচ্ছিন্ন করে আমরা কেউই এই চ্যালেঞ্জটাকে নিতে এখন সেই 60 বা 70-এর দশকের মতো প্রতিস্পর্ধা দেখাতে পারি না। আর সেই প্রতিস্পর্ধা দেখানোর ক্ষেত্রে প্রধান শক্তি ও ছাত্র যুব সমাজ। সেই ছাত্র যুব সমাজের যে ইউনিয়ন, সেগুলো কিন্তু মনে রাখতে হবে জন্মকাল থেকেই ভারতবর্ষে যেটা ইউরোপের সঙ্গে আলাদা, সেটা হচ্ছে যে এখানে ইউনিয়নগুলো যেখানে স্বার্থ গোষ্ঠীর বদলে হয়ে দাঁড়িয়েছে যে যেন রাজনৈতিক দলগুলোর পোষ্য সন্তান, অর্থাৎ তাদের আলাদা কোনো আইডেন্টিটি এই ছাত্র সমাজ বা যুব সংগঠনগুলোর নেই। তার ফলে বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থকে চরিতার্থ করার অঙ্গুলি হেলনেই তাদের কাজ। অর্থাৎ বাইরে বেরিয়ে এসে কোনো নিজস্বতার মধ্য দিয়ে আন্দোলনকে গড়ে তোলা, সেই মানসিকতার অভাব দেখা দিচ্ছে। এবং পরিশেষে বলবো, সিভিল সোসাইটির মুভমেন্ট ছাড়া এই বাংলার উত্তরণ আর সম্ভব নয়। বেশ, স্নেহায়ন বাবু, একটু আপনার কাছে শুনতে চাই, আজকে যদি আপনাদের কোনো কর্মসূচি থাকে, ধরুন কর্মসূচি, এই পুলিশ যে পুলিশ অনুব্রত মণ্ডলকে ছুঁতে পারল না, সেই পুলিশকে আমরা কিভাবে দেখতে পাবো যদি আপনাদের কোনো প্রোগ্রাম থাকে এই সময়? স্নেহায়ন বাবু কি ভাবছেন? প্রথম কথা হচ্ছে তো আমাদের তো পারমিশনই দেওয়া হবে না। এক নম্বর প্রথম কথা আমাদের প্রায় ধরে দিন 100টার মতো এখন অব্দি মামলা হয়েছে, যেখানে আমাদের ছোট বড় মাঝারি বিভিন্ন প্রোগ্রাম আমাদেরকে হাইকোর্টের থেকে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, প্রথম কথা আমাদের ওই যে কোনো কর্মসূচিতে আমাদের পারমিশন দেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরে নিন কোনো একটা প্রোগ্রামে সেখানে পুলিশ আসে, পুলিশের যে বিভিন্ন ধরনের বাধা নিষেধ থাকে, কিছু কিছু বাধা নিষেধ যেগুলো ধরেন রুলস এন্ড রেগুলেশন থাকে, সেগুলো আমরাও ফলো করি। ধরুন একটা সার্টেন টাইম, মানে রাত্রি 10টার পরে বাইক বাজাতে যাবে না একটা সার্টেন ডেসিবেলের উপরে, এই ধরনের কিছু আমরাও ফলো করি এবং এটা আমাদের মনে হয় ফলো করা উচিত। অনেক সময় এমনও হয়তো না আমরা একটা স্ট্রিট কর্নার করছি, স্ট্রিট কর্নারে হয়তো বক্তব্য রাখতে রাখতে 3-4টে বক্তা, কেউ হয়তো 10-15 মিনিট বেশি হয়ে গেল, লাস্ট বক্তাটা হয়তো বক্তব্য শেষ করার আগেই আমরা স্ট্রিট কর্নারটা কমপ্লিট করে দিলাম, কারণ ওই টাইমটা কমপ্লিট হয়ে গেছে, আমরা মাইক বাজাবো না। কিন্তু আপনি অবাক করে দেখবেন যখন এই যে নিয়মাবলীগুলো, এবং এই নিয়মাবলীগুলো কিন্তু শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে খাটে তা না, আপনি সিপিএম বা কংগ্রেসকে দিতে পারেন, তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। কিন্তু এই নিয়মাবলীগুলো তৃণমূলের ক্ষেত্রে খাটে না কেন? তৃণমূল প্রোগ্রাম করবে পরের দিন, আগের দিন সন্ধ্যাবেলা থেকে মাইক বাজাচ্ছে, এবং মাইক বাজছে তো বাজছে, হয়তো সেখানে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জানেন কি তারা তাদের প্রোগ্রামে মাইক বাজিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাকে বলি, এই যে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিন, শিক্ষকরা একটি আন্দোলনের ডাক দিল আগের সপ্তাহে, শিক্ষকরা শিয়ালদা স্টেশনে নামলো, নামার পরেই তাদেরকে ধরে 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 তুলে নিয়ে গেল গাড়িতে। ঠিক আছে, গাড়িতে তুলে নিয়ে যাওয়ার কারণটা কি? না, পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময় জানানো এটা প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজার ডেফিনেটলি মানে যে কোনো পুলিশ নিতে পারে, যে যদি মনে করে কোনো কর্মসূচি বা কোনো আন্দোলন যেটা যদি হিংসাত্মক রূপ নিতে পারে বা যেটা যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, তাহলে পুলিশ প্রিভেন্টিভ মেজার নিতে পারে। আমি জানি না মানে কোন হিংসাত্মক ঘটনা নিরীহ শিক্ষকরা ঘটাতো, কিন্তু যাই হোক পুলিশের মনে হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, 10ই ফেব্রুয়ারি এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা মিছিল করে, পুরো মৌলালী চত্বর আটকে যায় এবং উনি স্টেজ পেটে দাঁড়িয়ে উনি ওখান থেকে বক্তব্য রাখেন, আমার 2 মিনিট লাগবে কলকাতাকে স্তব্ধ করে দিতে, মুড়ি চিড়ে দিয়ে বসিয়ে দেবো, বসিয়ে দিলে কলকাতা আটকে যাবে, প্রথমে জেলা বন্ধ করবো, তারপরে কলকাতা বন্ধ করবো। আচ্ছা, এই ধরনের হুমকি, এই ধরনের কথাবার্তা যখন রাজ্যের একজন মন্ত্রী দিচ্ছে, যার পরবর্তী সময় আমরা দেখলাম মুর্শিদাবাদের এই ঘটনাটা ঘটলো, তখন পুলিশ কোথায়? পুলিশের এই প্রিভেন্টিভ মেজার গুলো বিরোধীদের ক্ষেত্রে কেন?
এই যে শিক্ষকদের ক্ষেত্রে কেন এই প্রিভেন্টিভ মেজার গুলো ডাক্তারদের ক্ষেত্রে দেখা যায়। এই প্রিভেন্টিভ মেজার গুলো যখন তৃণমূলের নেতারা এই ধরনের কথাবার্তা গুলো বলে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখে, তারপরে যখন বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়, হিংসা হয়, হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হয়, তখন কোথায় থাকে? পুলিশের কাজটা আমি আবারও বলছি, পুলিশকে মাইনেটা না, পুলিশ এই কাজটা করতো, আমার কোনো অসুবিধা নেই। তৃণমূলের নেতারা যারা প্রচুর টাকা কামিয়েছে তাদের থেকে মাইনে নিয়ে যদি করতো আমরা বলতে চাই না, মাইনেটা তো কোথা থেকে নেবে? মাইনেটা যেখান থেকে নেয় আমাদের টাকা থেকে না করে যদি তারা নিজেদের বাড়ির থেকে টাকা নিয়ে এগুলো করতো আমাদের কোনো প্রবলেম নেই, করুক না। একটু রতনবাবু, বেশ স্নেহানবাবু আসবো। রতনবাবু বলুন। হ্যালো, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলি, বলুন বলুন। যে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলাকে রক্ষা করা দরকার। কারণ এই বিভাজনের রাজনীতি বাঙালি বা আমরা যারা বাঙালি জাতি, বাঙালি জাতির সংস্কৃতিতে দাঙ্গা বলুন, জাতপাত বিদ্বেষী মানসিকতা বলুন, বাঙালি সংস্কৃতিতে কিন্তু এগুলো কোনোদিনই ছিল না। এবং বাংলায় যদি এই ধরনের যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এটা কিন্তু বাংলার ক্ষেত্রে লজ্জা সত্যি। আমরা কোনো বিরোধী দল বলুন আর সরকার পক্ষকে বলুন, কাউরি মুখে শুনছি না যে বাংলার যে বেকার, বাংলার যে আগামী দিন কোন দিকে যাবে, যুব ছেলেরা বা কর্মসংস্থান কি হবে, শিল্প কতটা এগালো, চাকরি বাকরির কি খবর। আজকে যেই শিশুটি জন্মগ্রহণ করছে তার মাথার উপরে 60,000 টাকা দেনা নিয়ে এসে জন্মগ্রহণ করছে। এইটা থেকে মুক্তি আমরা কি করে পাবো সেটা কিন্তু আমরা জানি। আর একটা জিনিস বারবার দেখুন কেমন যে মুসলিম সমাজের মানুষ বা মুসলিম জনপ্রতিনিধিদের দিয়ে দিদি এই যে নোংরা খেলাটা খেলছে। দেখুন হুমায়ুন কবির একজন জনপ্রতিনিধি, কেন মুসলিমদের দিয়ে তিনি এই কথা বলাচ্ছেন? 70% হিন্দু, 30%। কেন অন্য সম্প্রদায়কে দিয়ে বলাচ্ছেন? এই মুসলিম সমাজের মানুষ তারা আর কতদিন এই রাজনীতির শিকার হবে? আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে বলতে চাই যে মুসলিম সমাজের যারা সংখ্যালঘু অধ্যুষিত মানুষ আছেন, আপনারা আর কতদিন আপনারা এই সাম্প্রদায়িক রাজনীতির শিকার হবে? কেন আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা সেটা এইভাবে বলবেন? আর পাশাপাশি আর একটা কথা বলবো যে রাজ্যের আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারি, কিন্তু সাধারণ মানুষ কি চাই? সাধারণ মানুষ সিদ্দিকুল্লাহ সাহেব কি বললেন, অমিত শাহ কি বললেন, প্রধানমন্ত্রী কি বললেন, কেন এটা বলা হলো? এটা পুরো পরিকল্পিত ভাবে সত্যেন বাবু। সামনে নির্বাচন যত এগিয়ে আসবে, আমরা এর আগেও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলে যাব যে মেরুকরণের রাজনীতির ভিত্তিতে হিন্দু মুসলিম জাতপাতের ভিত্তিতে আগামী দিনে নির্বাচন হতে চলেছে। সেখানে কোন রকম উন্নয়নের নিরিখে ভোট হচ্ছে না। আর একটা কথা বলে শেষ করি, এই যে বলুন তো 1,000 টাকা করে যেটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হচ্ছে, কেন? আমরা এর আগেও বলেছি, এখনো বলছি আপনার চ্যানেল থেকে, যে এটা কেন 2,500 টাকা করে দেওয়া হবে না? শাসিত রাজ্যে লক্ষ্মীর ভান্ডারে যেখানে 2,500 টাকা দিতে পারছে, আমাদের বাংলায় কেন 2,500 টাকা দিতে পারছে না? কারণ আমরা কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারে 2,500 টাকা দেওয়া হোক বাংলার প্রত্যেকটা মা বোনেদের। বেশ ধন্যবাদ সুকান্তবাবু। বিধানসভার রতনবাবু বললেন যে বিধানসভা নির্বাচন সামনে রেখেই মেরুকরণটা করার চেষ্টা হচ্ছে। স্নেহানবাবু বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদেরকে নিয়ে মন্তব্যগুলো করানো হচ্ছে। আপনার কাছে জানতে চাইব। বেশ সুকান্তবাবু, তাহলে কি উদ্দেশ্যে সামনে পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনাকে নয়, রতনবাবু আসবো। কি বললেন একটু বুঝতে পারলাম। সুকান্তবাবু না উনি অন্য শো রয়েছে, উনি বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা, সুকান্তবাবু, বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কি চলছে ভাষা সন্ত্রাস?
না, অ্যাকচুয়ালি বিষয়টা কি, ভাষা তো ভাবের বাহন। এখন ভাষাটা হয়ে গেছে বড়, মানে মানুষের কাছে এটা ভাব প্রকাশের মাধ্যম, ওদের কাছে এটা নিজেদের অসন্তোষ, অভিযোগ, সেগুলো আরো বেশি করে পৌঁছে দেয়া, এবং তাতে যদি পরবর্তীকালে দল উপর থেকে কোনো সহযোগিতা করে, মানে এদেরকে একটু সুবিধার জায়গায় পৌঁছে দেয়। এবার এটা বোঝার জন্য সবচেয়ে বড় সমস্যাটা সাধারণ মানুষ পড়ছে, কারণ সাধারণ মানুষ তারা কিন্তু এই ভাষা সন্ত্রাস বোঝে না। এবার পুলিশকে নিয়ে এত বড় বড় জিনিসগুলো হচ্ছে, এবং পুলিশ যখন লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াচ্ছে, তখন যে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আজকে এই হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অনুব্রত মণ্ডল, এরা তো নির্দিষ্টভাবে থানায় থেকে জেলবন্দি থেকে হয়ে অনেকবারই এসেছেন, মানে অনুব্রত মণ্ডলের কথা। তাহলে তারপরেও যদি তার মানে মাথায় অক্সিজেন কেন এলো না, সেটা সন্ধিয়া নামে, যে মাথায় যদি অক্সিজেন নাই পৌঁছায়, তাহলে তো ওনার ডাক্তারি পরামর্শ প্রয়োজন, বা যে ডাক্তাররা মানে উনি দেখান, আমার মনে হয় ডাক্তারগুলোরও পরিবর্তন প্রয়োজন। কেন বলছি? কারণ এদেরকে নিয়ে সুকান্ত বাবু, ওনাদের কিন্তু ডাক্তার রেডি থাকে, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ড কিন্তু রেডি থাকে একদম। সত্যতা মানতেই হবে যে মানে আজকে সেই জায়গায় কাজল শেখ থাকলেও তারও কিন্তু ভাব প্রতিপত্তি রয়েছে, কারণ একটা ছাত্র মানে ওদের সংগঠনের নেতা, সে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো, তার ভাষাও একই, তার ভাষাও কিন্তু একই। সুতরাং আমি এই জায়গাটাই বারবার বলছি যে আমরা কাদেরকে শেখাবো? তারা তো শিখতে পারছে না, কারণ তারা যে আবহে রয়েছে, তারা দেখছে যে আমরা যত বেশি গালিগালাজ করব, কটু কথা বলবো রাজনীতিতে, আমি তত প্রাসঙ্গিক হব। আমি চুপচাপ থাকলে কোনো প্রাসঙ্গিক, বা আমার যদি সত্যি সরলীকরণ করি, তাহলে বলতে গেলে যে এই কদর্য ভাষা, কটু কথা, এখন এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে রাজনীতির। কারণ রাজনীতির মানে সবচেয়ে বড় কথা, ছাত্র সংগঠনের নেতার মুখে আমরা মানে একটা ধমকির সুর, সে বলছে যে আমাদের ছাত্র সংগঠনের কাউকে গ্রেপ্তার করে দেখাকো, তার মানে কোথাও গিয়ে আমি তো লক্ষ্য করি, আমরা একটু একটু পড়াই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোথাও গিয়ে তারা ভয় হারিয়ে ফেলছে। পুলিশ প্রশাসনকে ভয় ছেড়ে দাও, মানে সেটা আমি বাদ দিলাম, কোথাও গিয়ে জানে যে আমরা যদি কোনো অপরাধ করি কিছু হবে না। আজকে এই সাসপেন্ডটা যদি অনুব্রত মণ্ডল বা হুমায়ুন কবিরকে করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতো, তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু আরো ভালো জায়গায় যেতে পারতো। কারণ 26-এ তুমি বলছো, 26-এ ধরলাম আমি তৃণমূল কংগ্রেসই আসবে, কারণ সংগঠিত মানে আপাতত তুমি যদি ট্রেন বলো, কারণ সংগঠিত বিরোধী দল যে ভূমিকা পালন করার বিজেপি কিন্তু করতে পারছে না। কারণ একদিকে দিলীপ ঘোষ, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে সুকান্ত মজুমদার, একটা মানে বহু জায়গায় পাওয়ার সেন্টার্ড হয়ে আছে। আর কংগ্রেসকে, রতনদাদের কংগ্রেসের সবচেয়ে বড় সমস্যা যে রাজ্যে ওনারা কিন্তু সেভাবে প্রতিবাদগুলো করতে পারছেন। তিনি বললেন হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো উচিত, কিন্তু আমি আবারও বলছি যে আমাদের নিজেদের স্বাবলম্বী না করে, কারণ একটা রিসেন্টলি সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গে নতুন জেনারেশনের মানে এই নব্য প্রজন্মের কায়িক পরিশ্রমের প্রতি অনীহা দেখা যাচ্ছে। আমরা যদি ভাতা এগুলো দিয়ে আবার একইভাবে, যেটা বিজেপিও করেছে দিল্লিতে, সব জায়গায় দিল্লি নির্বাচনে আগেও করেছে, মানে এটা তো তার মানে ভাতা দিয়ে মানুষের যে কর্মসংস্থান বা এই জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তার মানে ভাতা দিয়েই চলুক না কেন, আবার একটা ভেনিজুয়েলা হবে হোক। তার মানে কোথাও গিয়ে যেন আমাদের কাছে সত্যতা সবচেয়ে বড় কথা হয়েছে যে কে 26-এ মসনদে আসবে। আমি আবারও বলছি যে বিরোধী দলের যে অবস্থা, ছন্নছাড়া অবস্থা, এই বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই আমরা কোনো কথা বলি একটু দেবজিৎ, হ্যাঁ দেবজ্যোতি, তাহলে এই যে পরপর মন্তব্যগুলো, তো দল কি কোনো ব্যবস্থা নেবে না কারোর বিরুদ্ধে? শুধুমাত্র কি বিক্রমজিতের উপরেই থাকবে 6 বছরের জন্য সাসপেন্ড? দেবজ্যোতি, দেখুন আমি আবারও বলছি, আমাদের দলের শৃঙ্খলা কমিটি রয়েছে, সেই শৃঙ্খলা কমিটি যেটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ অনুযায়ী সেটা হবে। সেখানে আমি কোনোভাবেই মন্তব্য করতে পারি না, কারণ দলের আমাদের শৃঙ্খলা কমিটি রয়েছে। আর বড় বিষয় হচ্ছে যে বিজেপির প্রতিনিধি এখানে ছিল, তিনি বেরিয়ে গেলেন, তিনি এখানে শিক্ষকদের একটা পেটানোর কথা বললেন। আমি তাকে একটা কথা বলতে চাই, তিনি হয়তো বেরিয়ে গেলেন, কথাটা তিনি যে বলে গেলেন যে ত্রিপুরাতে যখন বামফ্রন্ট সরকার, এই রতনবাবুর যখন এখন যাদের সঙ্গে জোট, এখন জানি না আছে কি না, তো যখন জোট ছিল, মানে জোটের কথা ছাড়ুন, যখন ওখানে বামফ্রন্ট সরকার ছিল তখন
চাকরির জন্য সেখানকার শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করেছিল। তো তখন সেখানে বিজেপি এসে বলেছিল যে তোমরা যাও, আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে সকলকে চাকরি দেব। তো তারপর যখন বিজেপি পূর্ণভাবে পরবর্তীতে ক্ষমতায় আসে, সেখানে আমরা দেখতে পারি যে কিভাবে তখনকার যখন যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা যখন দাবি করতে গেছিলেন যে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দাও, তখনকার তাদেরকে রাস্তায় শুইয়ে পিটিয়েছিল সেই বিজেপির পুলিশ। সেই সব কথাগুলো তিনি হয়তো বললেন না, জানি না, বলেও মানে ভুলে গেছেন না কিভাবে আছেন। তো তারপর যখন এটাও সেখানে দেখা গিয়েছিল যে বিজেপির যে কর্মীরা, সেখানকার বিজেপির নেতার পার্টি অফিস অব্দি গেছিল যে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দাও, সেখানেও তাদেরকে পিটিয়েছিল। এখানকার বিজেপির নেতার বিজেপির কর্মীদের মধ্যে সেখানে ঝামেলা লেগেছিল। সে যাই হোক, এখন ইতিহাস ঘাটলে অনেক কথা হবে, কিন্তু আমাদের মেন বক্তব্য এটাই যে যারা এত এখানে বসে বসে পুলিশকে এরকম ভাবে কথা বলছে, এই কথা ওই কথা এত কিছু, কিন্তু তাদেরও ক্ষমতার সময় দেখা যায় যে তারা কিভাবে কোথায় পদক্ষেপ নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেক জায়গায় স্ট্রং ভাবে পদক্ষেপ নেয়, যেখানে দেখা যায় যে বিজেপির গভর্নমেন্ট বা এখন যেখানে ইনি অধীর চৌধুরীর কথা বলছেন, এখানে প্রদেশ কংগ্রেস তখন চেঞ্জ হয়ে গিয়েছে, তিনি কিভাবে আমরা করেছি আমরা প্রত্যেকে দেখেছি। বেশ, রতনবাবু এক মিনিট সময় আপনার জন্য, বলুন। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই, আমাদের দলের যে নীতি আদর্শ, আমরা যে ধর্মনিরপেক্ষ সার্বভৌম গণতন্ত্র এবং সংবিধানকে আমরা সর্বাগ্রে রেখে এবং সংবিধান যেন তার নিজের মর্যাদায় থাকে, সম্মানের সাথে রাখা হয়, সেই নীতি আদর্শ নিয়ে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কারণ আমরা জানি, আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতবর্ষের যে সমস্ত বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষার মানুষ, গরিব দুঃখী বড়লোক সমস্ত মানুষকে নিয়ে চলতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস। সেই আদর্শ থেকে আমরা এক চুলো নড়বো না। আমরা বিশ্বাস করি এই বাংলার মানুষ জাতীয় কংগ্রেসের প্রতি আগামী দিনে এবং ধর্মনিরপেক্ষর প্রতি কিন্তু তারা তাদের সমর্থন জানাবে। মহাত্মা গান্ধী বলেছেন একটা জায়গাতে, হিন্দু ধর্ম বলতে তিনি বলেছেন সহজভাবে যে অহিংস ভাবে সত্যকে জানার চেষ্টা করার নামই হচ্ছে হিন্দু ধর্ম। তাই আমরা অহিংস ভাবে চাই আমরা পশ্চিম বাংলার আগামী দিনে সমস্ত মানুষকে নিয়ে আমরা এই সোনার বাংলা যেন গড়তে পারি, সেই লক্ষ্যে থেকে কিন্তু আমরা এগিয়ে যাব। বেশ, ধন্যবাদ রতনবাবু। সৌমেনবাবু এক মিনিট সময় আপনার জন্য, শুরু করুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি যেটা বলছি যে একদম শেষ পর্বে, অর্থাৎ যেটা আমি বলেছি তারই একটা সাম আপ করে বলছি, সেটা একদিকে হচ্ছে যেমন আমরা শুনছি যে আলোচনার মধ্যে দিয়ে যে ভাষার প্রয়োগ, ভাষা সন্ত্রাস, আমি বলবো একাধারে হচ্ছে যেটা আমরা দেখেছি যে একদম স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যে আমরা পশ্চিমবঙ্গকে শাসন করতে দেখেছি, যে এলিট সেকশন বা উচ্চ শিক্ষিত বাঙালিদের দ্বারা বামফ্রন্ট আসার পরে সেটাকে ভেঙে দিয়ে করলো মধ্যবিত্ত মধ্যম শিক্ষা বা যে সমাজকুল তার মহোৎসব, এবং পরবর্তী যে চেঞ্জটা আসলো সেটা কিন্তু নিম্নবর্গীয় যে অর্থাৎ সাবঅল্টার্ন যেটা বলি, সেখানের আপরাইজিং হলো, এবং সেক্ষেত্রে যে ত্রিফলা আমি বলি, অর্থাৎ তাদের যে ক্ষমতায়ন, সেখানে সূত্র হিসাবে যে ভাষার কথা বলা হচ্ছে, সেই নিম্নবর্গীয় ভাষা দিয়ে যে সেতুবন্ধন, এবং একই সঙ্গে ডোল পলিটিক্স, অর্থাৎ যে ডোল পলিটিক্সের মধ্য দিয়ে মহিলা ভোট সবচেয়ে বেশি আর গুরুত্বপূর্ণ, এবং সংখ্যালঘু ভোট, এই যে একত্রিত করার এই যে ত্রিবেণী, এই ত্রিবেণীর মধ্য দিয়ে ক্ষমতাকে জিয়ে রাখা যায়, ক্ষমতাকে আস্বাদন করা যায়, এর ফর্মুলাই এক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্ম দিয়েছে, যা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আগামী বিশ্বাস 26-এর ভোটেও একই রকম ভাবে তা কাজ করবে। বেশ, ধন্যবাদ। সুকান্তবাবু এক মিনিট সময় আপনার জন্য, বলুন। হ্যাঁ বলুন সুকান্তবাবু। আমি আবারও একই কথাই বলতে চাইবো, মানে বেশি কথায় যাব না, কারণ আমার কাছে একটাই প্রশ্ন যে এই শব্দগুলোর প্রয়োগ আমরা দেখছি সেটাকে বন্ধ করা যেতে,
কারণ আমি আবারও বলছি যেটা দায় কিন্তু শুধু সাধারণ মানুষের নেই, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের শৃঙ্খলা যদি না থাকে, কোনো রাজনৈতিক দল যদি সেটা না করতে পারে, তাতে কিন্তু সেই রাজনৈতিক দলের ব্যর্থতা। এবং আমরা এখন যেটা পশ্চিমবঙ্গে দেখছি সেটা কিন্তু অন্যান্য রাজ্যের থেকেও বেশি। মানে আমাদের নির্বাচনে যতজন মানুষ ঘর ছাড়া হয়, যতজন মানুষের ঘরের মানুষের মৃত্যু হয়, তা অন্য কোনো নির্বাচনে হয়। তাহলে আজকে নির্বাচন নিয়ে যদি বাঙালি জাতি বা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী এতটাই সচেতন হয়, তাহলে তাদের কিন্তু বোঝা উচিত যে আমরা কোন নেতাকে আনবো, কোন নেতা আমাদের জন্য প্রয়োজনীয়। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ভয় এবং সন্ত্রাসকে উপেক্ষা করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু রাশ টানা প্রয়োজন। এই যে আপনারা যাদের দেখাচ্ছেন, হুমায়ুন কবির হোক, অনুব্রত মণ্ডল, কোনো দৃষ্টান্তমূলক একটা শাস্তি, সেই শাস্তি দিলে অন্তত, কারণ এতে কোনো যায় আসবে না, হয়তো কিছুটা সময় একটা দলকে উঠতে সময় লাগে, নতুন নেতা আসাকে, কিন্তু এদেরকে সাসপেনশনের নোটিশ ধরিয়ে দিলে হয়তো একটা কোনোভাবে এদের কাছে বার্তা পৌঁছবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনাদের প্রত্যেকেই আমাদের শব্দের কাটাকাটি অনুষ্ঠান আসার জন্য। যে কথাটা শেষ বলে একদম শেষ পর্যায়ে শেষ করবো, তা হচ্ছে ভাষা সন্ত্রাস। রাজনীতি রাজার নীতি, এটাই তো কথিত ছিল, কিন্তু সেই রাজনীতির ব্যক্তিত্বরা একের পর এক কুরুচিকর মন্তব্য, কোথাও পুলিশকে আক্রমণ, বাদ যাচ্ছে না পুলিশের বাড়ির মহিলারাও। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন রেখেই শেষ করলাম আজকের প্রতিবেদন। নমস্কার, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।